হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা গোপালনের সঙ্গে যারা আমরা যুক্ত আছি বা যারা আমরা গোপালন করি, এই গরমে আমাদের যে প্রাণী রয়েছে কিভাবে তাদেরকে সুস্থ সবলভাবে আমরা রাখবো বা কিভাবে এই গরমে আমরা তাদেরকে পরিচর্যা করব, যত্ন করব, সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণী পালন ও প্রাণী চিকিৎসা বিজ্ঞানের ডক্টর অর্কপ্রভু শিকে। অর্কপ্রভু বাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং অফিসের পক্ষ থেকে শ্রোতাবন্ধু এবং আপনাকে প্রত্যেককে নমস্কার জানাই। তো যে কথা বলছিলাম যে আমরা যারা গোপালন করি, তো এই আমাদের যে গরুগুলোকে বা যেসব গরু গাভীন রয়েছে, মানে বাচ্চা দেবে, এই অবস্থায় মানে এই গরমে আমরা কিভাবে তাদেরকে যত্ন পরিচর্যা করব, এটা যদি একটু আমাদেরকে ডিটেলসে ধীরে ধীরে আস্তে আস্তে বলে দেন। ঠিকই, খুব প্রাসঙ্গিক। আপনি যে কথাটা বলছিলেন খুবই প্রাসঙ্গিক। অ্যাকচুয়ালি আমাদের এই আবহাওয়া কিন্তু গোপালন বা প্রাণী পালনের জন্য উপযুক্ত নয়, কিন্তু তা বলে তো আমরা বসে থাকতে পারি নাই। আমাদেরকে এই আবহাওয়াতেই মানিয়ে নিতে হবে, প্রাণী পালন করতে হবে আমাদের চাহিদা মেটানোর জন্য। তবে কিছু কিছু বৈজ্ঞানিক সচেতনতা যদি আমরা পালন করি, তবে অবশ্যই প্রাণী পালন এই ওয়েদারেও করা যাবে এবং সফলভাবেই করা যাবে। আমাকে বিজ্ঞানটা প্রথমে বুঝে নিতে হবে যে কোন কোন জায়গাগুলো আমাকে বিশেষ পরিচর্যা দিতে হবে, তো সেই জায়গাগুলোতে একটু লক্ষ্য রাখলেই করা যাবে। আপনি যেমনটা বলছিলেন যে আমি ধরুন এরকমভাবে ব্যাপারটাকে ভাবি যে সকাল থেকে কি কি ব্যবস্থা করব। যাদের খামার আছে, খামার বলতে আমি বলতে চাইছি যে খুব কমপক্ষে 4-5টা গরু আছে, এরকম খামারি যারা আছেন, তো তারা কিভাবে ব্যাপারটাকে করতে পারেন। মানে একদম সকাল থেকেই তাহলে দেখুন যে গোয়ালের কাজ কিন্তু শুরু হয়ে যায় খুব ভোরবেলা। সকালবেলা ভুল, মানে আমার বলা ভালো, একদম ভোর থেকে সকাল 4:30 থেকেই গোয়ালের কাজ শুরু হয়ে যায়। একদম যেটা মানে প্রাথমিক প্রথম কর্তব্য থাকবে যে গোয়াল ঘরটাকে পরিষ্কার করে রাখা। যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত উৎপাদনশীলতা বাড়বে। যেমন মানুষের ক্ষেত্রে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের মন মেজাজ ভালো থাকে, কাজের পরিবেশ ভালো থাকে, কর্মক্ষমতা বৃদ্ধি হয়। প্রাণী পালনের ক্ষেত্রেও কিন্তু একই। ওয়েদারটা অর্থাৎ তার পরিচর্যাটা ভীষণই ইম্পর্টেন্ট। অর্থাৎ একদম শুরুতেই গোয়াল ঘরটাকে পরিষ্কার করে নিতে হবে ভোরবেলায়, সকাল 4:30 থেকে 5টা, এই আধ ঘন্টার মধ্যে আমাদের যেটা করণীয় কাজ থাকবে যে গোয়াল ঘরটা পরিষ্কার করে নিলাম। খুব ভালো হয় যদি সপ্তাহে একদিন জীবাণুনাশক ওষুধ মিশিয়ে ঘরটাকে পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু খুব ভালো অভ্যাস এটা। 2 নম্বর পয়েন্ট আমি যদি বলি যে মাসে অন্তত 2 দিন ঘরের ভিতর এবং বাইরে, অর্থাৎ গোয়াল ঘরের যে বাইরেটা ভিতরটা দুটোই যদি আমরা ব্লিচিং পাউডার ছড়িয়ে দিই, মাসে 2 দিন করলে মোটামুটি পরিষ্কার থাকে। এবার দেখতে হবে আমার যে গোয়ালটা সেটা কতটা অপরিষ্কার পরিচ্ছন্ন, তার ওপর নির্ভর করে এই সিদ্ধান্তগুলো নিতে হয়। মোটামুটি মাসে 2 দিন করলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঠিক তারপরেই আমার আধ ঘন্টা হয়ে গেল, ঠিক তারপরেই 5টা থেকে 5:30 এই সময়টাতে আমি কী করব যে একদম প্রাণীটাকে চান করিয়ে দেবো। প্রচণ্ড গরম, আপনারা দেখছেন, মানে প্রত্যেকই মানুষই কাবু হয়ে যাচ্ছে এই গরমে। তাই একদম শুরুতেই তাকে ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে মেজে গরুগুলোকে চান করে দিতে হবে। চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন খাট জাতীয় সাবান দিয়ে পরিষ্কার করতে। এটা কিন্তু আমাদের যে বাহ্যিক পরজীবী থাকে এইগুলো আক্রমণের হাত থেকে খুব ভালোভাবে, এই অভ্যাসটা খুব ভালোভাবে কাজ করে। মানে যে উকুন এঁটুলি এগুলো থাকার ফলে কী হয় বলুন তো, যে রক্তাল্পতা হয়। এরা প্রাণীর রক্ত খেয়ে নেয়। রক্তাল্পতা হবার জন্য প্রাণীর বিভিন্ন রকম রোগ হয়, এবং যখনই রোগ হয় তার উৎপাদন কমে যাবে, সে রোগ যন্ত্রণায় ভুগবে। তো এই সামান্য একটা জিনিস যদি আমি করি, সকালবেলাতে একদম ঠান্ডা জলে আমি তাকে চান করিয়ে দিলাম। চেষ্টা করবো সপ্তাহে 2 দিন খাট জাতীয় সাবান দিয়ে পরিষ্কার করতে, তাহলেই মোটামুটি মানে বাহ্যিক স্বাস্থ্যটা ভালো থাকবে, বিভিন্ন রকম রোগ জীবাণুর হাত থেকে সে মুক্ত থাকবে। ঠিক তারপরেই যেটা হবে, খাবার দিকে আমাকে ধ্যান দিতে হবে। ঘর পরিষ্কার হয়ে গেল, চান করানো হয়ে গেল, এরপর তার খাওয়া দাওয়া।
আমাকে একটা হিসাব করে নিতে হয় সারা দিনের যে প্রয়োজনীয় খাবার সেটাকে আমি 2 কি 3টে ভাগে দেবো। মোটামুটি একটা যদি আমি হিসাব বলি, ধরুন এরকম, শরীর রক্ষার জন্য অর্থাৎ তার নিজের জন্য দরকার পড়ে প্রতিদিন ওই 1.5 থেকে 2 কেজির কাছাকাছি খাবার। আর যদি গরু দুধ উৎপাদন করছে, আমি দানা খাবারের কথা বলছি কিন্তু, মানে অর্থাৎ সারাদিনে সে যা দানা খাবার দরকার তার নিজের শরীর রক্ষার জন্য দরকার পড়লে 1.5 থেকে 2 কেজি দানা খাবার হতে চাল, ডাল, ভুট্টা, গম, এই সমস্ত দানা জাতীয় খাবার থেকে যে সুষম দানা খাবার তৈরি হয়। এবং প্রতি লিটার দুধ উৎপাদনের জন্য অতিরিক্ত 500 গ্রাম, অর্থাৎ একটা গরু যদি 1 লিটার দুধ দেয় তার নিজের জন্য দরকার হবে 1.5 থেকে 2 কেজি খাবার, 1 লিটার দুধের জন্য এক্সট্রা 500 গ্রাম। যদি 5 লিটার দুধ দেয় তাহলে এক্সট্রা 2.5 কেজি খাবার তাকে প্রতিদিন দিতে হবে। এবং অর্ধেক পরিমাণ সুষম দানা খাবারের সঙ্গে আমি বিচালি, খড় যেটা বিচালি, যেটা মূলত কিন্তু পেট ভরানোর, এটাতে পুষ্টিগুণ খুব বেশি থাকে না, সেটা 2.5 কেজি মতো মিশিয়ে দিতে হবে। তার সঙ্গে আরেকটা ভালো অভ্যাস হচ্ছে, যদি ভিটামিন মিনারেল পাউডার আমি খাবার জলের সঙ্গে না মিশিয়ে, কম বেশি অনেক যারা প্রগতিশীল প্রাণীবন্ধু আছেন তারা এগুলো মেনটেন করেন, তাও আমি বলে দিচ্ছি যে ভিটামিন মিনারেল পাউডারটাকে জলের সাথে না মিশিয়ে যদি একটু গুড়ের সঙ্গে মিশিয়ে চাটিয়ে দিতে পারেন, তাতে এর এফেক্টিভিটি অনেক বেশি থাকে। 3 নাম্বার দিক যেটা লক্ষ্য রাখতে হবে, এই খাদ্য গ্রহণের সময় আমি পানির যে পালান, মানে গরুর যেটা বাট পালান, সেগুলোকে আমাকে ধুয়ে দেবো। গরু খাচ্ছে একদিকে, সেই সময় আমি তার পালানটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো, কারণ এরপরে আমি গরুর দুধ দোয়াবো। এবং লক্ষ্য রাখতে হবে যেটা, যে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, গরু খাওয়া দাওয়া হয়ে গেল, সেই সময় আমি গরুর দুধটা দুইবো। এবং তখন আমি কিন্তু দেখবো যে দুধ দোয়ানোর পরে পরে আবার প্রাণী যেন না বসে পড়ে। বসে পড়লে সমস্যা হয়, মাটিতে প্রচুর জার্মস থাকে। আমরা জানি যে গরুর একটা খুব ভয়ানক ডিজিজ হচ্ছে ম্যাস্টাইটিস। একবার যদি ফার্মে ঢুকে যায়, সে সারানো আমাদের জন্য মুশকিলের ব্যাপার, এবং অনেক অর্থনৈতিক ক্ষতি হয়ে যায় একজন চাষির। এই ম্যাস্টাইটিস রোগটা, গরুর বাট দিয়ে রক্ত পড়ে, জল কাটা দুধ বেরোয়, দুধ ছানা কেটে যাচ্ছে, নানা রকম সমস্যা দেখা যায়, পালান শক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে। এই রোগটা মূলত আসে কিন্তু অপরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। অর্থাৎ গরু দোয়ার পরই আমি তাকে বসতে দেবো না, তাকে 2-4 মিনিট দাঁড় করিয়ে রাখতে হবে। কারণ দুধ দোয়ানোর পরই ওই বাঁটে কিন্তু দুধ থেকে যায়, যেই গরুটা বসে যায় মাটি থেকে জার্মসগুলো ওই দুধের মধ্যে ঢুকে যায় এবং সেখান থেকেই রোগটা ছড়িয়ে যায়। এই কটা ব্যাপার মোটামুটি আমি চেষ্টা করবো একদম 6:30টার মধ্যে করে কমপ্লিট করে নিতে। ঠিক তারপরে পরেই আমাকে লক্ষ্য রাখতে হবে যে প্রাণীটা জল পর্যাপ্ত খেতে পারলো কি না। অর্থাৎ তারপরে আমি ওই 6:30 থেকে 7টার মধ্যে পর্যাপ্ত জল প্রাণীকে দিতে হবে। গ্রীষ্মকালে যদি আমি ধরে নিচ্ছি, সকালের দিকে আমি দিয়ে দিলাম 20 থেকে 25 লিটার জল, যেরকম আছে, আমি প্রতি গরু পিছু বলছি। এই আমাদের মূল সমস্যা হচ্ছে প্রাণীর জল খাওয়া নির্ভর করে প্রাণী পালকের ওপর। এটা কিন্তু মোটেও ভালো অভ্যাস নয়। তার কাছে সবসময় পর্যাপ্ত জল থাকবে, তার যখন দরকার পড়বে সে যেন খেতে পারে। আপনি আপনার সুবিধা মতো জল দিলে হবে না। আমি যদি মোটামুটি 20 থেকে 25 লিটার জল রেখে দিই, তাহলে তার ক্ষেত্রে এটা পর্যাপ্ত হয়ে যায়। তারপরেই আমার লক্ষ্য থাকবে যে দুধটা আমি দুইছিলাম সেটা যেন ঠিক স্থানে পৌঁছে যায়। কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে দুধ প্রিজার্ভ করা কিন্তু খুব কঠিন কাজ। তাই ওই সময়ের মধ্যে আমি দুধটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সকালবেলার মধ্যে দোয়ানোর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে, যেখানে মিল্ক স্টেশন আছে, মানে আশেপাশে যেখানে দুধ আপনি বিক্রি করেন সেখানে পৌঁছে দেওয়া, তাহলে দুধটা ভালো থাকবে। তারপরে জাস্ট একটু সকাল হয়ে গেছে, 7:30 9:30, এই যে 2 ঘন্টা মোটামুটি সময় পাবে। এই সময় আমার যে সমস্ত কাজকর্ম করতে পারেন, যেমন ধরুন যদি কোনো গরু মানে গরম হয়েছে, তাকে আমি এআই করে নিতে পারবো। গরম হয়েছে বলতে গরুটা হিটে এসেছে, তার হিট সিমটম শো করছে, তখন চেষ্টা করব যে যখন থেকে হিট শুরু হয়েছিল তার থেকে ওটা মানে গরম হওয়ার লক্ষণ প্রকাশ পাচ্ছে, তার ঠিক 12 থেকে 18 ঘন্টার মধ্যে আমি এআই করে নিতে পারবো। যদি ওই ফার্মে কোনো রোগগ্রস্ত প্রাণী থাকে, গরু থাকে, তো তাদের লক্ষণ দেখে তাকে আলাদা করে রাখতে হবে, একটু সরিয়ে রাখতে হবে। অসুস্থ গরু যদি থাকে কোনো, তার চিকিৎসাটা ওই সময় করিয়ে নেওয়া, একটু সকাল হয়ে যাবার পর ওই 9:30টার মধ্যে। প্রাণীকে যদি মাঠে চরানোর কাছাকাছি মাঠ থাকে, মাঠে চরাতে নিয়ে যাওয়া। যদিও গরু পালনের ক্ষেত্রে মাঠে চরানোটা খুব হেক্টিক হয়ে যায় এবং খুব বেশি লাভজনক হয় না, তাই আমি চেষ্টা বলবো যে গরমে মাঠে না চড়িয়ে মাঠ থেকে ঘাসটাকে কেটে এনে সেটাকে কুচি কুচি করে মিশিয়ে রেডি করে নিন। একটু পরেই ওটাকে গরুকে, যেমন বিকেলে যে খাবার দেওয়া হবে সেই খাবারটা এখনই তৈরি করে ফেলুন মাঠ থেকে, কারণ খুব বেশি রোদ আসেনি। মাঠ থেকে সবুজ ঘাস কেটে আনুন, খড়ের সাথে মেশান, মিশিয়ে কুচি কুচি করে একদম রেডি করে রাখুন। ঠিক তারপরে যেটা করা যেতে পারে, অর্থাৎ ওই 9:30 10টা নাগাদ, এই সময় রেগুলার কাজ যেগুলো, যে ধরুন কৃমির ওষুধ খাওয়ানো, কোনো প্রাণীকে ভ্যাকসিনেশন করতে হবে। আপনার কাছে ফার্ম করতে গেলে কিন্তু একটা রেকর্ড মেনটেন করতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কি আমার লাভ হলো না লোকসান হলো, না কোন দিন কি কাজ, সব তো আমাদের মাথায় থাকে না। তো আমি যদি ওইটাকে, আমার কাজটাকে একটা রেকর্ড করে রাখি, কাজটা সুষ্ঠুভাবে করা সম্ভব হয়। সেই জন্য ওই কাজগুলো, যে ভ্যাকসিন যদি কারোর থাকে ভ্যাকসিন করিয়ে নেওয়া গরুগুলো, যদি কৃমির ওষুধ খাওয়ানো থাকে ওই ডেটে কৃমির ওষুধ খাইয়ে নেওয়া, দুধের বিক্রির যে হিসাব,
যে প্রাণীর চিকিৎসা হলো তার কত খরচ হলো সেইগুলো করা, গোয়াল ঘর যদি সারানোর ব্যাপার থাকে গোয়াল ঘরটা ওই সময়ের মধ্যে সারিয়ে নেওয়া, সুষম খাদ্য যেটা যে দানা খাবার তৈরি সেইগুলো আমি এই সময়ের মধ্যে করে নিতে পারি। আর একটা আমি বলবো যে এই সময় একটা খুব খুব ভালো টেকনোলজি এবং খুব অনেক প্রগতিশীল প্রাণীবন্ধুই করছেন ব্যাপারটা, সেটা হচ্ছে ইয়ে খাওয়ানো, শরবত খাওয়ানো প্রাণীকে। আমরাও দেখেছি প্রচণ্ড রোদে গরমে একটা যখন ক্লান্ত হয়ে ফিরি তখন একটু শরবত খাবার 15 মিনিট পর আবার রিফ্রেশ হয়ে যায়, আবার মনটা চাঙ্গ হয়ে যায়, কর্মক্ষমতা চলে আসে। প্রাণীর ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, তবে তাকে একটু শরবত খাওয়াতে হবে। শরবত আপনি এরকমভাবে করতে পারেন যে ধরুন 200 গ্রাম গুড়, 500 গ্রাম বেসন, 20 গ্রাম লবণ, খাবারের লবণ, আর 30 গ্রাম মতো খাবার সোডা, এইটা দিয়ে যদি শরবত খাওয়ানো অভ্যাস করেন দেখা গেছে মিল্ক প্রোডাকশন অনেক ভালো থাকে, গরুর স্বাস্থ্য অনেক ভালো থাকে, শরীর রক্ষা খুব সুন্দরভাবে হয়। তো শরবত খাওয়ানোর অভ্যাস খুব একটা বৈজ্ঞানিক সুন্দর টেকনোলজি, এটা আমি বলবো যারা প্রাণী পালন করছেন এই গ্রীষ্মকালে শরবত খাওয়ানোর অভ্যাসটা করুন। তারপরে এবার মোটামুটি গোয়াল ঘরের যা যা কাজ থাকলো সকালে 11টার মধ্যে আপনি করে নিলেন, তারপর একদম রেস্টে চলে যান, আর কোনো এখন বিরতি নিয়ে নিন। 11টা থেকে গরুকে বেঁধে দিয়ে দিলেন, খাবার খাওয়াচ্ছে তারা, অসুবিধা নেই। আবার গোয়ালের কাজ শুরু করুন আপনি 5টা থেকে। এই সময় সারাদিন সে খাওয়া দাওয়া করে নিয়েছে, 5টার পরে প্রথম কাজ হবে তাকে ভালো করে চান করিয়ে দিন আর একবার। প্রচণ্ড গরম, সকালে চান করিয়েছিলেন, বিকালে আর একবার চান করিয়ে দিন। 15 মিনিট ধরে চান করিয়ে দেওয়ার পরে এবার তাকে আবার খেতে দিন, ওই একই নিয়ম যেরকম বলেছিলাম যে 1.5-2 কেজি দানা খাবার তার নিজের জন্য, আর যা দুধ দিচ্ছে তার জন্য 500 গ্রাম করে হিসাব করে। আপনি প্রথমেই খাবারটা সকালে তৈরি করে রেখেছিলেন, অর্ধেক খাবারটা যেটা সকালে দিয়েছিলেন বাকি অর্ধেকটা এখন দিয়ে দিলেন, অর্থাৎ আপনার দিনের শুরুতেই টোটাল সারাদিনে কত খাবার খাবে সেটাকে যেরকম আপনি সকালে তৈরি করে রেখেছিলেন অর্ধেকটা এখন দিয়ে দিলেন। আবার আপনি দুধ দোয়াবেন এই সন্ধ্যাবেলার দিকে, দিনে 2বার করে দুধ দোয়ানো দুধ উৎপাদনের জন্য সব থেকে ভালো। তো আবার একই রকমভাবে আপনি দুধ দোয়ানোর আগে ভালো করে প্রাণীর পালানটা বাঁট নিজের হাত সুন্দর করে ধুয়ে নিলেন, ধুয়ে দুধ দোয়ালেন। লক্ষ্য রাখবেন যখন গরুর দুধ দোয়ানো হচ্ছে তখন যেন গরু খাদ্য গ্রহণ করে, কারণ খাদ্য গ্রহণ করার সময় তার মনোযোগটা ওই দিকে থাকবে, ওই সময় আপনাকে দুধ দোয়ানোটা কমপ্লিট করে নিতে হবে। এবং আবারও একই কথা বলবো যে দুধ দোয়ানোর পরে পরেই কিন্তু বসতে দেবেন না গরুকে, কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখার পরে দেবেন। আর একটা গ্রীষ্মকালের বড় সমস্যা হচ্ছে মশা, প্রচণ্ড মশা আমাদের চারিদিকে এই সময় বাড়ে। তো সেই ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে, রাতের দিকে যেরকম এই সন্ধে হয়ে যাবার পরে পরেই মশারি টানিয়ে দিতে হবে গরুর চারিদিকে, বা যদি দরজা জানলা থাকে সেগুলোতে নেট লাগিয়ে দিতে হবে যাতে মশা না ঢুকতে পারে। এই মশার জন্য গরুর উৎপাদনশীলতা অনেক কমে যায়, কারণ রক্তাল্পতা দেখা যায়, তারা বসে তার গরুকে ডিস্টার্ব করে, প্রোডাকশন অনেক কমে যায়। এই করে মোটামুটি 6:30-7টা বেজে গেল, তারপর আপনি চলে আসলেন গোয়াল থেকে। পরে রাতে আপনি নিজে খাওয়া দাওয়া করে নিলে রাতে একবার গোয়ালঘরটা ঘুরে আসুন, যে কোথাও কিছু অসুবিধা থাকে রাত 9টা 9:30টার দিকে গোয়ালঘরে গিয়ে ঘুরে আসুন যে কোথাও কোনো অসুবিধা কিছু থাকলো কিনা। এই কটা করলেই আমার ধারণা যে সফলভাবে গোপালন করা যাবে, গ্রীষ্মকালে অসুবিধা হবে না। এটা তো একটা সামগ্রিক একটা আমরা আলোচনা করলাম যে সকাল থেকে একদম ভোরবেলা থেকে রাত্রি অবধি আমরা কী কীভাবে আমরা পরিচর্যা করব, কী কীভাবে আপনার যত্ন নেব, কী কী করণীয় আছে, আর বিশেষ কোনো সতর্কতা মানে রয়েছে? ঠিক, বিশেষ সতর্কতা যদি বলুন তাহলে মূল লক্ষ্য হচ্ছে আমার খোলামেলা হাওয়াযুক্ত ওয়েদার দরকার, যেখানে যেন গোয়াল ঘরটা যেন হয় খোলামেলা, অর্থাৎ হাওয়াযুক্ত ঘর যত হবে তত ভালো। চেষ্টা করুন দিনের বেলায় প্রাণীকে ঘন ছায়ার নিচে রাখতে, সন্ধ্যা 9:30 পর্যন্ত খোলামেলা ফাঁকা জায়গাতে চড়ে, অর্থাৎ গোয়াল ঘরের পাশে একটা ফাঁকা জায়গা থাকলো যেখানে সে চড়তে পারে রাত 9:30টার পরে। দিনের বেলাতে ছায়ার মধ্যে রাখুন, সারাদিন পর্যাপ্ত জল খেতে দিন। একটা গরুর পক্ষে যদি এখন ধরি 50-60 লিটার জল কিন্তু তাদের দরকার পড়ে যদি ম্যাচিওর হয় গরু। দুপুরের জলের সঙ্গে যেটা বলছিলাম যে শরবত খাওয়ানো খুব ভালো একটা উপাদান, ওই গুড় 200 গ্রাম গুড়, 500 গ্রাম বেসন, 20 গ্রাম মতো লবণ আর 30 গ্রাম খাবার সোডা, এটা মিশিয়ে খাওয়ান, তাহলে গরুর শরীর ভালো থাকবে। গরমে যদি 3-4 বার চান করাতে পারেন এটাও খুব ভালো অভ্যাস। আর একটা কথা বলবো যে নিম পাতা ব্যবহার করুন চানে, মাঝে মাঝে সপ্তাহে যদি 2 দিন করে নিম পাতা ব্যবহার করেন তাহলে কিন্তু একটোপ্যারাসাইট বাহ্যিক পরজীবীটা কন্ট্রোল করা সম্ভব। গোয়াল ঘরকে তো অবশ্যই প্রতিদিন ধোবেন। সন্ধ্যের দিকে অনেকের একটা অভ্যাস হচ্ছে মশা তাড়ানোর জন্য ধোঁয়া ব্যবহার করেন, ভালো অভ্যাস, কোনো অসুবিধা নেই, কিন্তু ধোঁয়া ভর্তি থাকা অবস্থায় প্রাণীকে ঘরের মধ্যে ঢোকাবেন না। ধোঁয়া বেরিয়ে যাক তারপরে আপনি প্রাণীকে ঘরে ঢোকান, কোনো অসুবিধা কিছু হয় না। আর বলবো যে এই গরমে হজম শক্তি কমে যায়, তো প্রচণ্ড গরম, তো ফ্যাট জাতীয় খাবার বেশি খাওয়াবেন না। যেরকম আমি যদি বলেন যে সর্ষের খোলের পরিবর্তে যদি আপনি তিল বা তিসির খোল ব্যবহার করেন সেটা কিন্তু তুলনামূলকভাবে ভালো, কারণ এই গুড় বা খাবার হজম শক্তি কমিয়ে দেয়। তো এইগুলো যদি করা যায় তাহলে ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় যে গরমের জন্যই গরুর টেম্পারেচার বেশি, অনেকেই জ্বরের ওষুধ খাইয়ে দিচ্ছেন, এটা নিয়ে চিন্তার কিছু নেই। গরমে অনেক সময় স্বাভাবিক তাপমাত্রা বেশি হয়, তার জন্য অকারণে কোনো জ্বরের ওষুধ খাওয়াবেন না।
আর প্রতিষেধক টিকা যে সমস্ত থাকে আমাদের, যে নিয়মিত টিকাকরণ, যে গলাফলা, বাদলা, এই সমস্ত টিকা অবশ্যই সেগুলো দেবেন। গ্রীষ্মকালীন যে সবুজ ঘাস চাষ করার কথা আমরা বলি, সেই ঘাসগুলো চাষ করুন নিয়মিত। তারপরে যদি আপনি বিশেষত বলেন যে আগামীতে বর্ষা আসতে চলেছে, আর কিছুদিন পরেই বর্ষা আসবে, তো সেই বর্ষার কথা ভেবে এখন থেকেই কিন্তু আপনাকে ব্যবস্থা করে রাখতে হবে। গোয়াল ঘরটাকে সুন্দরভাবে মেরামত করে রাখলেন। আর বর্ষার আর একটা সমস্যা হয় যে চ্যাপ্টা কৃমিনাশক, চ্যাপ্টা কৃমি, তো সেই চ্যাপ্টা কৃমির যে ওষুধ সেগুলো এখনই খাইয়ে রাখতে হবে। তাহলে কিন্তু আমার মনে হয় এই বিশেষ সতর্কতাটা যদি পালন করেন, গরু পালন খুব ভালোভাবেই হতে পারে বলে আমার ধারণা। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা এই গরমে কিভাবে আমাদেরকে প্রাণীগুলোকে আমরা যত্ন করব, কিভাবে তাদেরকে সুস্থভাবে রাখব, সেই বিষয়ে আলোচনা করলাম। আর এই বিষয় যদি আরও বিশদভাবে আপনাদের জানতে হয়, তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকের যারা প্রাণী চিকিৎসক যারা রয়েছেন বা প্রাণী আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। আর এই বিষয়ে এতক্ষণ আলোচনা করলেন সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, প্রাণী পালন ও প্রাণী চিকিৎসা বিজ্ঞানের ডক্টর অর্কপ্রভ সি। অর্কপ্রভ বাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ভালো থাকবেন সবাই, নমস্কার নেবেন। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে শুনব একটি লোকগীতি, শিল্পী গোষ্ঠ গোপাল দাস। পহরান বন্ধুরে ভালোবাসাও, তোর মন পাইলাম না রে। পহরান বন্ধুরে ভালোবাসাও, তোর মন পাইলাম না রে। কাদার সাথে জলের পীড়িত কি শোভা দেখায়, চাঁদের সাথে রাইতের পীড়িত কি আলো ছড়ায়। তোর সাথে মোর পীড়িত সই কেন সইল না রে। পহরান বন্ধুরে ভালোবাসাও, তোর মন পাইলাম না রে। আন্ধারে হায় মন বিকাইলাম, কি ফল লোভিলাম। চির জনম দুঃখ সইলাম, নিজেরে বিকাইলাম বন্ধু, নিজেরে বিকাইলাম। আন্ধারে হায় মন বিকাইলাম, কি ফল লোভিলাম। চির জনম দুঃখ সইলাম, নিজেরে বিকাইলাম বন্ধু, নিজেরে বিকাইলাম। মরম বান্ধা দিলাম আমি আপন ভাবিয়া,
চইলা গেলি কোন পা রেতে কিছু না বলিয়া, কি অনলে পোড়াইয়া গেলি কাহারে কই মোরে। পরাণ বন্ধুরে ভালোবাইসাও তোর মন পাইলাম না রে। পরাণ বন্ধুরে ভালোবাইসাও তোর মন পাইলাম না রে। গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে লোকগীতি শুনলাম। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি বড়োয়া ব্লকের তেলডুমা গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি এখানকারই কয়েকজন কৃষক বন্ধুকে। তাদের চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনবো। তার আগে একটু পরিচয় করে নিই। আসুন, আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ। আপনার? ধনঞ্জয় সাহা। ধনঞ্জয় সাহা। আপনার তো এখন বয়স কত? আমার 32 বছর। 32। আমার 37। 37। কবে থেকে চাষবাসের সঙ্গে যুক্ত? চাষবাস ধরুন প্রথম দিকে পড়াশোনা করেছি। কতদূর পড়াশোনা করেছেন? উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক। আপনার? আমি মাধ্যমিক। মাধ্যমিক। তারপরেই মানে চাষবাসের সঙ্গে যুক্ত। জমি কতটা আছে আপনার? জমি আমাদের ধরুন ওই 18 বিঘে মতো আছে। 18 বিঘে। আপনার? আমাদের এরকমই 6-7 একর। 6-7 একর। তো এই যে জমি এত আছে, মানে এই সব জমি কি আপনার সেচ প্রবণ, মানে সব সেচের আওতায়? সেচের আওতায়। সেচের আওতায়। হ্যাঁ, সেচের আওতায়। তার মানে আমরা বলতে পারি সাবমার্সিবল। তার মানে আমরা বলতে পারি যে আপনাদের বছরে 3টে ফসল পান নাকি? আমাদের দুটো ফসল বেশি। দুটো ফসল বেশি। সেচ ব্যবস্থা থাকলে 3টে ফসল। মানে আমাদের যা মাটির পরিস্থিতি তাদের দুটো ফসলই হয়। কি কি হয় শুধু? বেশিরভাগ ধান আর অল্প স্বল্প কিছু সবজি চাষ, সরষে চাষ, এইসব কিছু। কোনো কোনো জমিতে ধান 3টে। সেটাই আমি বলছি। 3 ফসলে আছে আমরা, যেমন আলুর পর তিল, কলাই, এরকম ধান। সামনে তিল লাগাবেন? হ্যাঁ, তিল লাগাবো আলুর জমিতে। মানে বাদ বাকি জমি, মানে যদি আমি ধরি যে আপনাদের 18 বিঘা জমি, 18 বিঘার মধ্যে মোটামুটি কত বিঘাতে আপনারা করেন, সবজি চাষ করেন বা 3টে ফসল পান? ওই বিঘে 4 বিঘে মতো সবজি বা ধান, সরষে, এইরকম 3টে ফসল পান। 3টে ফসল। 4-5 বিঘার মতো 3টে ফসল পান, বাদ বাকি আর পান না? বাদ বাকি ধান। ধান দুবার। মানে দুবার ধান। হ্যাঁ। মানে এটা কি নিচু জমি নাকি? হ্যাঁ, নিচু জমি, মানে হ্যাঁ, জলে ডুবে যায় সব। জলে ডুবে যায়, যার জন্য অন্য ফসল করা সম্ভব। আপনারা যে বোরো ধান চাষ করেন বা যে ধান এখন চাষ করছেন, এটা কি মানে জাতের ধান? এটা ধরুন আছে যেটা মল্লিকা বলে, ওইটা আছে। যেটা 10-10-1010 যেটা, ওইটা আছে। তারপরে GS3 আছে, GS2 আছে। মানে উচ্চ ফলনশীল। উচ্চ ফলনশীল জাত। মানে ধানটাই করতে হবে, বাধ্যতা। তো খরচ কেমন হয় আপনার ধান চাষে? বিঘাপতি আপনার 6 থেকে 7 হাজার টাকা খরচ হবে। খরচ তো অনেক। হ্যাঁ, 6-7 হাজার টাকা খরচ হলে তো অনেকটাই খরচ। তো আপনি পান কত তাহলে? ওই আপনার পাবো ওই 14 থেকে 15 হাজার। বেশি হলে 12 থেকে 13 হাজার। হয় তবেই পাবো আপনার 15 হাজার। আর যদি দাম কম থাকে তাহলে আপনার সেম। প্রাকৃতিক বিপর্যয় আছে, তাদের ধরেন ক্ষতি, ক্ষয়ক্ষতি হয়।
প্রাকৃতিক বিপর্যয় এখন ক্ষয়ক্ষতি হলে তো এলাকা ভিত্তিক ক্ষয়ক্ষতি হলে তো আপনার ফসল বীমা যোজনা রয়েছে, সেখান থেকে কত ক্ষয়ক্ষতি সাহায্য পাওয়া যাবে। আপনাদের এলাকায় ধানের যে রোগ পোকার আক্রমণ কেমন? প্রচণ্ড। কি ধরনের? যেমন ওই চোষকটা আছে লাস্টে ধান যখন পাকার সময়তে, তারপরে মাঝিরা এইসব, হ্যাঁ আক্রমণ হয়। লেদা পোকা যেটা বলে সেটাও হয় ধান পাকার পরে। পাকার মুখ, তো তখন কি করেন? ওরা বিষ আমরা কীটনাশক দেওয়া যায়, কীটনাশক স্প্রে করা, কিন্তু খুব একটা ভালো কাজ হয় না। এতে কি আপনার ফলন কমে? হ্যাঁ পুরোপুরি। খড়টা আপনার গরুতে খায় না, খড় বাদ হয়ে যায়। হ্যাঁ পোকামাকড়ের ফলনটাও ওইটা কমে যায়। বড় ব্লকের যে কেপিএস যারা থাকে তারা কি আপনার এলাকায় আসে? মাঝে মাঝে আসে। আর একটা আপনারা ফসল বীমা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই সম্পর্কে শুনেছেন? হ্যাঁ শুনেছেন? করিয়েছেন? হ্যাঁ কাগজ জমা দিয়েছি। মানে গত বছর করিয়েছিলেন? গত বছরও করেছিলেন, এবছরও করেছি। জমা দিয়ে দিয়েছেন। মাটি পরীক্ষা করান আপনারা? মাটি ওই মাঝে মাঝে আর কি, সব জমির হয় না, কিছু কিছু জমির হয়। একবার নিয়ে গেছিল মাটি, তারপর ওরকম রিপোর্ট দিয়েছে মাটি পরীক্ষার? এখনো পাইনি, তাও পেতে পারি। জৈব সার কিছু ব্যবহার করেন? জৈব সার যেটা সেই বাড়িতে গোবর সার যেটা, গোবর সার এটা দিয়ে। মানে সেটা এটা তো আপনার একদম প্রথমে জমি তৈরির সময় ব্যবহার করেন, তারপরে তো আর নেই। বাকি আর জৈব সার আপনার সমবায় সমিতি থেকে যেটা কিনতে পাওয়া যায়, অর্গা ফুড বলে, হ্যাঁ সেটা ব্যবহার করেন? হ্যাঁ ওটা ব্যবহার করেন। হ্যাঁ, আর কি করেন? ওই জৈব সার, রাসায়নিক সার। রাসায়নিক সার কতটা কি পরিমাণে ব্যবহার করেন? রাসায়নিক সার ধরেন বড়ো চাষে মোটামুটি কাঠাপতি 1.5 কিলো, 10-26 হোক আর ডিএপি হোক। আমাদের বিঘাপতি আপনার 30 কিলো হবে। 30 কিলো। হ্যাঁ। আর চাপান সার হিসাবে কি দেন? ইউরিয়া। ইউরিয়ার সঙ্গে কীটনাশক দানা। এখন তো সব ইউরিয়া আপনার নিমকোটের নিমকোটের ব্যবহার করেন। এটা লাভ হচ্ছে কি আগেকার ইউরিয়ার থেকে এখনকার ইউরিয়ার কোনো লাভ ফলন দেখছেন? সুবিধার কিছু দেখতে পাই না। নিমকোটেড করে কিছু সুবিধা হয়েছে? এমন কিছু કોઈ সুবিধা দেখতে পাই না। ওর ভাগে তো কীটনাশক দিই, এই যা সুবিধা, ওতে কিছু আলাদাভাবে কিছু দেখতে পাই না। ওই নিম ইউরিয়া দিয়ে যে কীটনাশক লাগছে না সেরকম তো কোনো দেখছি না। লাভ কিছু হয় না? ধরেন আমরা অতদিন অপেক্ষা করতে পারি না। রেডিও শোনেন আপনারা? আকাশবাণী মুর্শিদাবাদ শোনেন? বেশ, আপনাদের চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।